রাত তখন গভীর। সিলেটের পাহাড়ি গন্ধে মিশে আছে অচেনা বারুদের ঘ্রাণ। চারপাশে সবকিছু স্বাভাবিক, অথচ মাটি যেন কেঁপে উঠছে অন্য কোনো তরঙ্গে। তৃষ্ণার্ত আকাশে তখন একে একে উঠে আসছে C-130 হারকিউলিস বিমান, নিঃশব্দে, নিশ্ছিদ্র নিরাপত্তায়। আমেরিকান ইউনিফর্মে ঢাকা কয়েক ডজন সৈনিক আর বাংলাদেশের প্যারা কমান্ডো ব্রিগেড একই কায়দায় নেমে পড়ছে, যেন একটা নতুন যুদ্ধের গোড়াপত্তন হচ্ছে। কেউ দেখছে না, কেউ জানতেও পারছে না। বাংলাদেশে শুরু হয়ে গেছে টাইগার লাইটনিং 2025, একটি যৌথ সামরিক মহড়া। কিন্তু বাস্তবে এটি কি শুধুই প্রশিক্ষণ? পৃথিবীর সবচেয়ে আলোচিত অথচ সবচেয়ে নিঃশব্দ কূটনৈতিক কমব্যাক শুরু হয়ে গেছে বাংলাদেশে। আর এতে আড়াল থেকে খেলছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই প্রফেসর ইউনুস, যার নাম উচ্চারণ করাও এখন অনেকের কাছে বিপজ্জনক এক সাহসের নামান্তর। বাংলাদেশে 2024 সালের জানুয়ারির নির্বাচন ছিল আন্তর্জাতিকভাবে বিতর্কিত। হাসিনার অধীনে একতরফা ভোট, মার্কিন নিষেধাজ্ঞা, ইউরোপের নীরবতা আর ভারতের অদৃশ্য কূটনৈতিক চাপ সব মিলিয়ে যেন এক অবৈধতাকে বৈধ করার আন্তর্জাতিক প্রতিযোগিতা। কিন্তু তারপর 3 মাসের মধ্যেই হাসিনার পতন, এক অভূতপূর্ব অন্তর্বর্তীকালীন সরকার এবং এক নবজাগরণ শুরু হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে। পশ্চিমা জগতে বাংলাদেশের জন্য দরজা খুলে গেল হঠাৎ করেই, এবং ঠিক তখনই শুরু হলো মার্কিন সেনাবাহিনীর নীরব অভিযান। সিলেটে শুরু হলো টাইগার লাইটনিং 2025, যেখানে আমেরিকার নেভাডা ন্যাশনাল গার্ড এবং বাংলাদেশের প্যারা কমান্ডোরা অংশ নিচ্ছে এক যুগান্তকারী যৌথ মহড়ায়। 6 দিনব্যাপী এই প্রশিক্ষণ যেন কেবল এক সামরিক ঘটনা নয়, বরং রাজনৈতিক দৃশ্যপটের মৌলিক পরিবর্তনের আগমনী সঙ্গীত। ভারতের দিল্লিতে তখন অস্বস্তির ছায়া। মোদি বুঝতে পারছেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আর বাফার নেই, এখন সে এক অ্যাক্টিভ গেম প্লেয়ার। টাইগার লাইটনিং এই মুহূর্তে চলমান, তবে চলতি বছরের গ্রীষ্মেই আরও 2টি সামরিক মহড়া চালাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। টাইগার শার্ক 2025। টাইগার লাইটনিং এই মুহূর্তে চলমান আছে সিলেটে। এরপরই কোনো এক অজ্ঞাত সময় হতে চলছে যৌথ মহড়ায় টাইগার শার্ক। যুক্তরাষ্ট্রের অফিসিয়াল বিবৃতি বলছে, 2009 সাল থেকে চলা এই স্পেশাল ফোর্স এক্সারসাইজে এবার যুক্ত হচ্ছে মার্কিন অস্ত্র, বিশেষ বোট ট্রেনিং, স্মল আর্মস মার্কসম্যানশিপ এবং রেসপন্স টু ক্রাইসিস। বাংলাদেশের প্যারা কমান্ডো এবং নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ইউনিট এবার যুক্তরাষ্ট্রের সরঞ্জামে প্রশিক্ষিত হবে। প্যাসিফিক এঞ্জেল 2025। চতুর্থবারের মতো হতে যাওয়া এই হিউম্যানিটেরিয়ান ও অ্যারোমেডিক্যাল এক্সারসাইজে এবার C-130 এর মাধ্যমে এয়ার মোবিলিটি, সার্চ অ্যান্ড রেস্কিউ ও ডিজাস্টার রেসপন্সে বাংলাদেশের সক্ষমতা বাড়ানো হবে। এবং এই 2 মহড়ার বাইরে সবচেয়ে নাটকীয় সিদ্ধান্ত RQ-21 ব্ল্যাকজ্যাক সিস্টেম হস্তান্তরের অফিসিয়াল প্রস্তুতি। RQ-21 ব্ল্যাকজ্যাক সিস্টেম একটি উন্নত মানের আননেমড এরিয়াল সার্ভেলেন্স সিস্টেম, যা বাংলাদেশকে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এই সিস্টেমের মাধ্যমে সীমান্ত নজরদারি ও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বহুগুণে বাড়বে। প্রথমবারের মতো বাংলাদেশ যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্ক একটি কৌশলগত অ্যালায়েন্সের পর্যায়ে পা রাখছে। বিশ্ব যখন ইউক্রেনের মাটিতে রুশ ট্যাঙ্ক গুনছে, তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমানের হিসাব রাখছে, কিংবা ইরানের উপর ইসরায়েলের বোমাবর্ষণ নিয়ে ব্যস্ত, ঠিক তখন দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ চুপিসারে নিজের ভিন্নতর পরিচয় গড়ছে। নাম বাংলাদেশ, রাজধানী ঢাকা, আর সেখানে জন্ম নিচ্ছে এক নিও কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি, যার নিশানায় ভারত। ঢাকার আকাশ এখন আর শুধু বাণিজ্যিক ফ্লাইটের নয়, সেখানে এখন আমেরিকান ড্রোন, যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কমিউনিকেশন আর এক অভূতপূর্ব গোয়েন্দা চুক্তির হালকা ছায়া। এই শুধু এক সামরিক মহড়া নয়, টাইগার লাইটনিং 2025 যেন হয়ে উঠছে এক নতুন ভূরাজনৈতিক মানচিত্রের ভূমিকা। বিশ্লেষকদের মতে, ট্রাম্পপন্থী অ্যাংলো মিলিটারি ব্লকের নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় এক মডুলার স্প্রিং বোর্ড গড়ে তোলার চেষ্টায় রয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। লক্ষ্য, ভারতকে সীমিত রাখা আর বাংলাদেশকে অ্যাসিমেট্রিক ব্যালেন্সিং এর কোর স্টেট বানানো। এই কৌশল একমাত্র সামরিক নয়, এর মধ্যে আছে ডিপ্লোম্যাটিক ও ইন্টেলিজেন্স লেভেলের পিভড শিফট। সব মিলে বোঝা যাচ্ছে এটি আসলে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। বিশ্লেষকদের ভাষায় এটি পোস্ট কড জিও আর্কিটেকচার, যেখানে বাংলাদেশের অবস্থান ক্রমেই জোরালো হচ্ছে ভারত, চীন, আমেরিকা ও তুরস্কের মধ্যকার দ্বন্দ্বের এক অফসেটিং পয়েন্ট হিসেবে। আর এখানেই উঠে আসছে সেই এক কথায় ভয়ঙ্কর প্রশ্ন, ঢাকা কি এবার মিলিটারি স্প্রিং বোর্ড নাকি এক ছদ্ম যুদ্ধক্ষেত্র? কারণ এই মুহূর্তে বাংলাদেশ একসাথে 3টি বলয়ে পা রেখেছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের কৌশলগত মিত্র হিসেবে উদীয়মান, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশীদার, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে অস্ত্র ও প্রশিক্ষণ চুক্তিতে আবদ্ধ। এতগুলো বিপরীতমুখী সামরিক অক্ষের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ কেবল বন্ধুত্ব রক্ষা করছে না, বরং একটি নতুন ধরনের কূটনৈতিক ক্যালকুলাস প্রয়োগ করছে, যা বড় শক্তিগুলোর কাছেও একটি অভূতপূর্ব মডেল।
এমন বাস্তবতায় ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা উদ্বিগ্ন, কারণ তারা বুঝতে পারছে সেই নির্ভরশীল ঢাকা এখন আর নেই। আজকের ঢাকা নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে, নিজের মহড়া নিজেই আয়োজন করছে এবং নিজের ছায়া নিজেই বড় করে তুলছে। এই নতুন মানচিত্রে বাংলাদেশ আর বাফার নয়, সে নিজেই হয়ে উঠছে এক ট্রিগার। এই ট্রিগার মানেই কেবল প্রতিরক্ষা নয়, এই ট্রিগার টিপলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য। এত বড় এক সামরিক মহড়া, যেখানে সিলেটের আকাশে উঠছে যুক্তরাষ্ট্রের C-130 আর বাংলাদেশের প্যারা কমান্ডোরা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে, তা নিয়ে ভারতীয় মিডিয়ায় যেন মৃত শান্ত এক মৌনতা। নেই কোনো হেডলাইন, নেই কোনো ব্রেকিং নিউজ, নেই কোনো ডিবেট শো, যেখানে এক একটি ব্যতিক্রমী বিশ্লেষণ আর উত্তপ্ত চিৎকারে কেঁপে ওঠে তাদের প্রাইম টাইম। কেন? এর জবাব খুঁজতে গেলে প্রথমেই সামনে আসে ভয়ের কূটনীতি। বাংলাদেশের ভূখণ্ডে যদি চীন, তুরস্ক বা পাকিস্তানের কোনো সামরিক উপস্থিতি হতো, তাহলে এখন পর্যন্ত টাইমস নাও থেকে রিপাবলিক টিভি পর্যন্ত সমস্ত পর্দায় তীব্র হুঁশিয়ারি ছুটে আসত। নর্থ ইস্ট এনক্লেভ ইন ডেঞ্জার, বাংলাদেশ ইজ দ্য নিউ হাব ফর এনিমি এক্সপেনশন, এমন সব ভীতিকর হেডলাইন ছড়িয়ে পড়ত। কিন্তু এখানে অংশীদার যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্র যাকে মোদী সরকার কৌশলগত মিত্র বলে তুলে ধরে আসছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। এখন যদি তারা স্বীকার করে যে আমেরিকা বাংলাদেশে সক্রিয়ভাবে সামরিক অনুশীলন চালাচ্ছে, তাহলে প্রশ্ন উঠবে দিল্লির বৈদেশিক নীতির ওপরেও। তাহলে কি আমেরিকার কাছে ভারতের স্পেশাল স্ট্যাটাস আর নেই? তাহলে কি ওয়াশিংটন এখন ঢাকার দিকে বেশি ঝুঁকছে? ভারতীয় মিডিয়ার নীরবতা আসলে একটি কূটনৈতিক অস্বস্তির প্রতিচ্ছবি। এ এক স্ববিরোধী চিত্রনাট্য, যেখানে বাংলাদেশ যেন হঠাৎ করে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, অথচ কেউ চিৎকার করে সেটা বলতে পারছে না। এবং এর সঙ্গে জড়িত রয়েছে আরও এক গভীর ভয়। ভারতের পূর্ব সীমান্ত আর কতদিন নিরাপদ থাকবে? যদি বাংলাদেশ সত্যিই যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে একের পর এক কৌশলগত সম্পর্ক গড়ে তোলে, তাহলে একচেটিয়া প্রভাব হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে ভারতের কাছে। ভারতের কূটনৈতিক মহলে এই মুহূর্তে ভেতরে ভেতরে চলছে ড্যামেজ কন্ট্রোল। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়াকে নিজেদের পেছনের উঠোন বলে মনে করে এসেছেন, তাদের জন্য এটি এক মানসিক ধাক্কা। কারণ এই প্রথমবার বাংলাদেশ স্বাধীন কৌশলগত অবস্থান নিচ্ছে, নয় শুধু ভারতের সাপোর্টে, নয় কেবল চীনের কোল ঘেঁষে, বরং একটা মাল্টি অ্যালায়েন্স কাঠামোতে ঢুকে যাচ্ছে, যেখানে আমেরিকাও খুশি, চীনও দ্বিধায়, আর ভারত শুধু চুপ। এই চুপ করাটাই বলছে অনেক কথা। একটি অনুশীলনের মাধ্যমে যদি ঢাকার আকাশে এবং দিল্লির নীতিতে এত রকম তরঙ্গ তৈরি হয়, তাহলে আগামী মহড়াগুলো কি ঘটাবে? টাইগার শার্ক, প্যাসিফিক অ্যাঞ্জেল আর ব্ল্যাক জ্যাক, এসব তো এখনো শুরুই হয়নি। তখন কি ভারতীয় মিডিয়া মুখ খুলবে, নাকি তখনও তারা এই ভূ রাজনৈতিক পরিবর্তনকে ঘুমের ভান করে পাশ কাটাবে? প্রশ্নটা এখন আর শুধু সাংবাদিকতার নয়, এটা ভারতের আত্মবিশ্বাস আর প্রভাবের পরীক্ষা। সিলেটের সেই গভীর রাতের সামরিক মহড়া শেষ হয়েছে। প্যারা কমান্ডোরা ঘাঁটিতে ফিরেছে, C-130 আবার উড়েছে, সার্ভাইলেন্স ড্রোন এখন সীমান্তে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই পুরো কৌশলগত নাটকীয়তা কি শুধুই প্রতিরক্ষা সহযোগিতা, নাকি এটি একটি বৃহত্তর ভূ রাজনৈতিক পরিকল্পনার অংশ? একদিক থেকে দেখলে এটি একটি নতুন গ্রেট গেম, যার মঞ্চ বাংলাদেশ, কিন্তু খেলোয়াড়রা আমেরিকা, চীন, তুরস্ক, পাকিস্তান, ভারত এবং সেই অদৃশ্য নেতা প্রফেসর ইউনুস, যিনি গোপনে বদলে দিচ্ছেন বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক পরিণতি। আর সেই বদলের গন্ধেই যেন মোদির শরীর থেকে ঝরছে চিকন ঘাম। প্রশ্ন হলো, এই ভূ রাজনৈতিক দাবার ছক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? হয়তো সেই উত্তর এখনো লেখা হয়নি, কিন্তু আকাশে উড়তে থাকা সেই অদৃশ্য ড্রোন, স্যাটেলাইট লিঙ্ক আর গোপন বার্তালাপের মাঝেই প্রস্তুত হচ্ছে পরবর্তী অধ্যায়ের সূচনা। আগামীতে প্রশ্ন একটাই থাকবে, বাংলাদেশ কি শুধুই একজন খেলোয়াড়, নাকি এবার সে নিজেই দাবার ছক বানাচ্ছে?